দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ঐক্যের কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপরদিকে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে সরকারি সুযোগ সুবিধা বিএনপি নেতারাই ভাগবাটোয়ারা করে নিচ্ছে। অপরদিকে তথ্যমন্ত্রী আজকে বলেছেন যে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি। মূলত আসলে জনগণ, সরকারি দল এবং রাজনৈতিক অন্যান্য দল কারা কতটুকুন সরকারি সুবিধা বা নাগরিক সুবিধা পাবে, এর ভাগবাটোয়ারা কিভাবে হওয়া উচিত, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। স্বাগতম আপনাকে। আমি একটু রাশেদ ভাই আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। আমি কোট করলাম প্রধানমন্ত্রীর প্রথম দিনের যে ভাষণ, তিনি বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করতে চাই। অপরদিকে সার্জিস আলম যে অভিযোগ জানিয়েছেন, এই দুটো কি আপনি পাশাপাশি দাঁড় করিয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখেন, যারা অপোজিশনে আছে তারা তো অভিযোগ করবেই, এবং এটা খুব স্বাভাবিক। বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে এ ধরনের অভিযোগ, অনুযোগ এটা সবসময় ছিল, আছে, থাকবে। বাস্তবতা কতটুকুন, যৌক্তিকতা আমি সেটাই বিশ্লেষণ করব। এখন এনসিপির একজন নেতা তিনি যেটি বলেছেন যে সব কিছু বিএনপি বন্টন করছে, তাই তো? এখন সেই বন্টন কি আসলে জামাত ইসলাম পাচ্ছে, এনসিপি পাচ্ছে নাকি পাচ্ছে না? মাঠের চিত্র কি বলে? আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার, বিশেষ করে রমজানের ঈদের আগে 10 কেজি করে চাল, এখন এই চাল আসলে শুধুমাত্র যারা বিএনপি নেতৃবৃন্দ তারাই কি ভাগ পাচ্ছে বা তারাই কি ভাগ করছে, নাকি অন্যান্য দলের যারা রয়েছে তারাও ভাগ পাচ্ছে বা ভাগ করছে? মাঠের বাস্তবতা হলো যে যারা বিরাজমান রাজনৈতিক দল তারা সবাই মিলে এই কাজগুলো করছে। জামাত ইসলাম কোথাও বলেছে যে আমরা এটা শেয়ার পাচ্ছি না, মানে জামাত ইসলাম কোথাও বলেছে যে আমরা এটা শেয়ার পাই না? বলেনি। আমি আসতেছি, বিশ্লেষণ করি। বলে নাই। এখন জামাত ইসলাম এবং এনসিপি তারা মিলে কি 11 দলীয় জোট, তাই না? সেই জোটের নেতৃত্ব কে দিচ্ছে? জামাত ইসলাম। যদিও এইভাবে যদি আপনি বলেন, এটা দৃশ্যমান না যে আসলে কে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তারপরেও কেন? কারণ মানে এই অর্থে বলছি যে লিখিত কোনো কিছু নাই। হ্যাঁ, লিখিত কোনো কিছু নাই, কিন্তু দেখে তো বোঝা যায়, কিন্তু দৃশ্যায়ন মানে এটা হয়তো আপনার চোখে মনে হচ্ছে যে হ্যাঁ জামাত নেতৃত্ব দিচ্ছে, বা আমার চোখে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ওইভাবে লিখিত না। তো তারপরেও জনগণ মনে করছে জামাত ইসলাম নেতৃত্ব দিচ্ছে, এবং তারা কিন্তু এই যে 1 2 3 4 5 এভাবে 11 মিলে কি প্লাস প্লাস দেন, তাহলে সবাই ওই 1 1 1, তাহলে কি 1 + 1 এইভাবে সব মিলে 11টা দল। এখন যেহেতু ওই লিখিত না হইলেও আসলে এই জোটের নেতৃত্বে জামাত ইসলাম, সুতরাং যখন জামাত ইসলাম ভাগ পাচ্ছে ওই ভাগটা তারা সবার মধ্যে করে দিচ্ছে। এখন সার্জিস আলম তিনি হয়তো জানেন না এই বিষয়গুলো, কিন্তু আমি জানি, এই জন্য আপনাকে বললাম। আমি আমার নিজ এলাকায় ঝিনাইদহ 4 আসনে আমি এটা দেখেছি। এমনকি ঝিনাইদহ সদর, যেটা 2 আসন, এবং হরিণাকুণ্ড, সেখানেও একই ধরনের কাজ হচ্ছে। সেখানেও কিন্তু এনসিপি জামাত ইসলাম একসাথে কাজ করছে, এবং তারা মোটামুটি সব জায়গায় একসাথে ভাগ পাচ্ছে। এখন এই ভাগের যে আপনার বরাদ্দ, এটা কার কাছে যাচ্ছে? এটা জামাতের কাছে যাচ্ছে। জামাত যদি এনসিপিকে না দেয়, সেই দায়টা তো আমার না। এনসিপির বরাদ্দ কেন জামাতের কাছে যাবে? এনসিপি তো আলাদা। এই যে তারা একসাথে কাজ করছে, তারা একসাথে নিচ্ছে সব জায়গায়, এই জন্য জামাত ইসলাম আসছে, তারা ভাগ নিচ্ছে। তারা এনসিপিকে পরবর্তীতে যদি না দেয়, তাহলে এনসিপি তারা ভাগ নেওয়ার জন্য তাদেরকে যেতে হবে, বলতে হবে। আর আমি যেখানে নির্বাচন করেছি সেখানে এনসিপি কেউ যায় না ভাগ নেওয়ার জন্য। এখন স্বাভাবিকভাবে হয়তো এখানে যারা ইউনো আছে, এখানে যারা প্রশাসক আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত, তারা ভাবছে ঠিক আছে, হয়তো অন্যান্য দল, যেমন আপনার বিএনপির সাথে অন্যান্য জোট যারা আছে,
ঠিক আছে, তারা হয়তো সেখানে ওই জোটের যারা আছে তাদের হয়তো বিএনপি কিছু দিচ্ছে, আবার ঠিক একইভাবে জামাতের সাথে যারা জোটে আছে জামাত তাদেরকে কিছু দিচ্ছে। এখন এটাকে আপনাকে রাজনীতি করতে হবে না? তো সার্জিস আলম তো রাজনীতিবিদ। আপনার আসনটি ধরেই আমি প্রশ্ন করি যে আপনি যে আসনে নির্বাচন করেছেন ওই আসনের বরাদ্দ আপনার হাত দিয়ে কিছু যাচ্ছে? আমি আপনাকে আগেই কিন্তু স্পষ্ট করেছি, জামাত এবং বিএনপি বড় দুটি দল এবং তাদের নেতৃত্বে জোট আছে। এখন এই দুটা দলের মধ্যে আসলে সেখানে সুষম বন্টন হচ্ছে আলোচনার মাধ্যমে। আমার প্রশ্ন হচ্ছে আপনি পেয়েছেন কিনা? আমি আপনাকে স্পষ্ট করেছি, আমি তো আর এই বরাদ্দের মধ্যে থাকছি না, আমি তো আপনার এখানে টক শোতে আছি, তাই না? আর তৃণমূলে আমি সেটাই বলতেছি, যারা তৃণমূলের রাজনীতি করছে সেখানে জামাতের যারা আছে, বিএনপি যারা আছে, সেখানে যেহেতু এই দুটা দল স্বাভাবিকভাবে, এখন জনগণ বলতে আপনি কাদেরকে ডাকবেন? সবাইকে তো ডাকলে পারবেন না। স্বাভাবিকভাবে যারা রাজনীতিবিদ তাদেরকে সেখানে ডাকা হচ্ছে, যেহেতু রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধি, সেই প্রতিনিধিরা সেখানে যাচ্ছে, আলোচনা করছে, সেখানে সুষম বন্টন হচ্ছে যে আসলে কাকে কাকে দেওয়া উচিত। জামাত এর মধ্যে আছে। এখন সার্জিস আলম যেটি বলেছে তিনি আসলে বিরোধিতা করার দরকার, এই জন্য তিনি বিরোধিতা করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়রা নূর শুনছিলেন রাশেদ খানকে, যদি এই বিষয়ে বলেন, এরপরে আমি পরে প্রশ্ন করব। তার আগে আমি আপনাকে একটা জিনিস ঠিক স্পষ্টভাবে জানতে চাই যে রাশেদ ভাই যখন বলছিলেন যে এই জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত, তখন আপনি বরং কাউন্টার করছিলেন এবং অ্যাড করছিলেন যে জামাত নেতৃত্ব দিচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে সিদ্ধান্ত। আপনি ঠিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন? কারণ শুরু থেকেই প্রত্যেকটা যে জোটগত যে সমাবেশ হচ্ছিল প্রত্যেকটা নেতৃত্ব দিচ্ছিল জামাত ইসলাম, এবং বিরোধী দলীয় নেতা যে জামাতের আমির হচ্ছেন এটি আগে থেকেও, এই যে এখন যেমন বলছি তখন বললেও কেউ স্বীকার করেনি, ঠিকই আমরা সেটা মিলিয়ে দেখলাম, এবং পরবর্তীতে যত বিষয় আছে আমরা জামাতের আমিরকেই সামনে দেখেছি। এটা সাধারণ নাগরিক হিসেবে আমরা সেটা দেখেছি। এই থেকে প্রেডিকশন করা, আপনি তো প্রেডিকশনের কথা বলতে পারেন না। আপনি যেই চেয়ারটায় বসে আছেন, যেটা দেখছি, আপনি যেই চেয়ারটায় বসে আছেন সেই জায়গা থেকে কিন্তু আপনি প্রেডিক্ট করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়াটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। আমরা যেটা দেখছি, আমি উল্লেখ করেছি ওইভাবে। আমি আপনাকে সহযোগিতা করব। যদি আপনি এটা উনি বলেছেন, আপনার সাথে তো আমার আলাপ আছে, অসুবিধা নাই, বলেন। এটা উনি বলেছেন, উনি বলুক, ওনার আমি কি অ্যাড করতে চাইছিলাম, যেটা উনি তো সাংবাদিক, উনি গণমাধ্যম কর্মী, ওনার দায়িত্বটা উনি পালন করুক। আপনি হেল্প করার দরকার নাই, তো আপনি আপনারটা বললেন। জনগণের আপনি যেটা বলার দায়িত্ব সেটা হচ্ছে আপনি যাচাই করে যেটা সত্য সেটা বলবেন। আপনার প্রেডিকশন আপনি মানুষের উপর যখন চাপিয়ে দিবেন, গণমাধ্যমের নিরপেক্ষতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গণমাধ্যম যখন মানুষকে বিভ্রান্ত করে তখন মানুষের কাছে ভুল মেসেজ যায়, এবং এতে করে আপনারা মানুষের ক্ষতি করছেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপির ক্ষতি করছেন না। আপনার জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে দৃশ্য তো এটা মনে হচ্ছে যে জামাত সিদ্ধান্ত নিচ্ছে, স্পষ্টভাবে আপনি এই কথাটা বলেছেন। কারণ 11 দলের এটা বলেছেন, এবং আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার কিভাবে মনে হলো, তখন আপনি বললেন যে দেখে মনে হয়েছে যে এটা প্রেডিক্ট করা যায়, এবং জনগণের মধ্যে এই আলোচনাটাই রয়েছে। এই আলোচনাটা আপনার মতো মানুষরাই ছড়ায়। আচ্ছা, হ্যাঁ, আমি খুবই দুঃখের সাথে আজকে এখানে বসে আজকে প্রথম আপনাদের শোতে এসেছি, এবং আমি একটা দায়িত্বশীল আচরণ আপনার এবং দায়িত্বশীল বক্তব্য আশা করেছি, কিন্তু আপনি কিন্তু আপনার বক্তব্যের প্রেক্ষিতে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনার প্রশ্নের উত্তরই আমি বলছি। 11 দলীয় জোটের 11 দলীয়, আপনি বলেছেন দৃশ্যত সিদ্ধান্ত নিচ্ছে, আপনার কথাটি 100% ভুল। আপনি এই কথাটা স্পষ্ট বলেছেন, সেই জায়গাটা আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার আগে আমি আপনার কাছে প্রশ্ন করেছি এই কারণেই যে আপনি কিভাবে এটা সিদ্ধান্তে উপনীত হলেন সেটা আমার জানার প্রয়োজন। আমি উল্লেখ করবার সময় বলেছি যে দৃশ্যত, আপনি বলেন। না, ঠিক আছে, আপনি বলেছেন, এর উত্তরটা আমি দিয়েছি, আমি এটা আপনাদের জেনেই বলেছি। না, অসুবিধা নাই। আচ্ছা, যেই বক্তব্যটা আপনি দিয়েছেন জামাতে ইসলাম এবং 11 দলীয় জোটের যেই জোটটা, সেই জোটের কোনো জোট প্রধান ছিল না। জামাতে ইসলাম বেশি আসনে নির্বাচন করেছে দেখে দৃশ্যত তাদেরকে বেশি দেখা গিয়েছে, কিন্তু যখন সিদ্ধান্ত হয় তখন সবাই মিলে আলোচনা করে নির্বাচনী জোটের সংক্রান্ত যেই বিষয়গুলো, সেই নির্বাচনী জোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তগুলো জোটগতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নিত, এবং এটা বহুবার গণমাধ্যমে আমরা স্পষ্ট করেছি। ইট ইজ আ ভেরি ম্যাল ইন্টেনশন টু ডেসক্রাইব যে জামাতে ইসলামের দ্বারা সিদ্ধান্তে উপনীত হয়, এবং আমরা বারবার এটা ডেসক্রাইব করার পরেও যখন আপনারা এটা বলেন, তার মানে এটা চাপিয়ে দেয়া। মাঝে মাঝে দেখে অনেকে বলে যে জামাত লেড একটা জোট,
জামাত বেশি আসন পেয়েছে, কিন্তু সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন সকলে মিলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আর আপনি যেটা দেখছেন যে বিরোধী দলীয় জোট প্রধান, ওনারা বেশি আসন পেয়েছেন বলেই তো ওনাদের সিদ্ধান্তটা আপনি দেখছেন, হয়তো ওনারা বেশি আসন বলে ওনাদেরকে প্রধান হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ আবার এনসিপি থেকেই হয়েছে। সুতরাং এনসিপি কে অপ্রাসঙ্গিক করার যে ম্যাল ইন্টেনশন, দিস ইজ ভেরি ব্যাড। এই জায়গাটা থেকে আমি সরে আসছি, আলোচনা যেটা মূল সেই জায়গায় আসি। আমার এতগুলো কথা আসলে বলার মূল উদ্দেশ্যটা এটাই ছিল যে শুরু থেকে এই পর্যন্ত আমরা যখন রাজনীতিটা করতে আসি তখন থেকে এই পর্যন্ত গণমাধ্যম বলেন এবং আমাদের রাজনৈতিক সহকর্মী যাদেরকে আমরা রাজপথে সবসময় সাথে পেয়েছি, এমনকি অভ্যুত্থানেও আমরা যাদেরকে সাথে নিয়ে এই অভ্যুত্থানটা করেছি, সেই অভ্যুত্থানের সময় যাদেরকে পাশে পেয়েছি, ঠিক রাজনীতি করতে আসার পর থেকেই সবাই আমাদের প্রতিপক্ষ হয়ে যায়। যে গণমাধ্যম নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই গণমাধ্যমও ক্ষমতা কাঠামে যারা কাছাকাছি আছে বা যেতে পারে এবং আজকে যারা এসেছে তাদেরকেই পক্ষপাত করার জন্য গণমাধ্যমেরও ভূমিকা দেখেছি যে তারা আমাদেরকে মেলাইন করার চেষ্টা করেছে। আমি আপনার সঙ্গে যেহেতু আমি কথাটা স্পষ্ট করতে চাই, আমি একটু জাস্ট একটা লাইন বলি, সেটি হচ্ছে আপনি যে দিকগুলো বলেছেন সেই দিকগুলোর পক্ষেও অনেক যুক্তি রয়েছে। একই সঙ্গে বলবো যে গণমাধ্যম আপনাদের এবং এনসিপি কে অনেক সাপোর্ট দিয়েছে, দিয়ে যাচ্ছে এবং অনেক প্রত্যাশার জায়গা এখন এনসিপির প্রতি রয়েছে। ধন্যবাদ। এটা অবশ্যই আমরা অ্যাডমিট করি, সব পার্টি আসবে। হ্যাঁ, এবার আপনি মূল আলোচনায় যদি আসতেন। আলোচনার যে জায়গাটা, সেই জায়গাটায় এই যে ধরেন ভুল তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানোটাও আসলে আপত্তিকর, এটাই আমি স্পষ্ট করতে চেয়েছি। আপনি কি মূল আলোচনায় আসলেন যে জামাত লিড দিচ্ছে? মূল আলোচনায় আসি। আমি তো বললাম সিদ্ধান্ত সবাই মিলে হয়, সেটাই হয়, সিদ্ধান্ত সবাই মিলেই হয়। হ্যাঁ, এখানেও মানে বড় ছোটর ব্যাপার থাকে, এখানে বড় ছোট কোনো বিষয় না, যখন সবাই মিলে আলোচনা হয়। ধরেন ঐকমত্য কমিশনে যখন আলোচনাগুলো হচ্ছিল, সংস্কার প্রস্তাবনাগুলো কিন্তু কোনো জোট ছিল না তখন, এনসিপি সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে। রাশেদ ভাই তখন গণ অধিকারে ছিলেন, আমরা রাশেদ ভাইকে কিন্তু তখনই আপনারা এনসিপি নেতা নেতৃবৃন্দ বলেছেন যে ঐকমত্য কমিশন মনে হচ্ছে সালাউদ্দিন সাহেবের কমিশন, তিনি লিড দিচ্ছেন। সেই আলোচনায় আসছি, এই আলোচনা আপনারা করেছেন, সেই আলোচনায় আসছি। আজকের মূল আলোচনা যদি আসতেন, আপনি আমার সাথে বিতর্ক করতে চাইলে সেই আলোচনার ব্যাখ্যাটা আমি আপনাকে দিতে পারবো, অন্য কোনো অনুষ্ঠানে যেখানে আমি সঞ্চালক থাকব না, সেই জায়গাটা স্পষ্ট। আপনি যেই জায়গাটায় জামাতকে লিড দিচ্ছে বলতে চাচ্ছেন, সেই জায়গাটা আমি স্পষ্ট করতে পেরেছি কিনা আমি সেটা জানতে চাই। ঠিক আছে, আমি বোধহয় স্পষ্ট করতে পেরেছি। ধরেন ঐকমত্য কমিশনে রাশেদ ভাইয়েরও একটা বড় ভূমিকা ছিল, উনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উনি ওনার সংস্কার প্রস্তাবটা দিয়েছিলেন, আমরা এনসিপির পক্ষ থেকে এনসিপির প্রস্তাবনা দিয়েছিলাম। বাস্তবতার প্রেক্ষিতে 2024 সাল পর্যন্ত যে বিএনপি জামাত জোট ছিল সেটা ভেঙে গিয়ে ওনারা অন্য একটা জোট করলেন এবং আমরা যারা সংস্কারপন্থী দল তারা একটা জোট করলো। জোট আদর্শিক জোট ছিল না, যেমন বিএনপি আর জামাতের আদর্শিক জোট ছিল না, এনসিপি আর জামাতেরও আদর্শিক জোট না। বিএনপির সিদ্ধান্তগুলো যেমন জামাত নিত না, জামাতের সিদ্ধান্তগুলো বিএনপি নিত না, একইভাবে এনসিপির সিদ্ধান্ত এনসিপি নেয়, জামাতের সিদ্ধান্ত জামাত নেয়। রাশেদ ভাই বলছিলেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যেই ত্রাণ সামগ্রী, যে ধরেন শাড়ি, লুঙ্গি, এগুলো যেগুলো যাচ্ছে, কি কি যাচ্ছে, আমি এই বিষয়গুলো বলি নাই, বা চাল বা অন্যান্য বরাদ্দ যেগুলো, চাল না আমি ওই বরাদ্দ না, এই যে এই সার্জিস আলম গতকাল যে কথাটা নিয়ে, সার্জিস আলমের যে কথাটা নিয়ে এই অভিযোগটা উঠেছে, সেইটা ছিল প্রথমে একটা সার্কুলার এসেছিল যে শুধুমাত্র সরকার দলীয় যারা সেই এমপিদের এলাকায় কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের সরকারি তহবিল থেকে, ধরেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে শাড়ি লুঙ্গিগুলো যাচ্ছে। সেই প্রেক্ষিতে সার্জিস আলম এই বক্তব্যটা উপস্থাপন করেছিলেন যে এটা কেন শুধু সরকারি দলের এমপি যারা তাদের কনস্টিটিউয়েন্সিতে যাবে। তো এইটা তো বৈষম্য না। আপনার যখন রাষ্ট্রের সকল জনগণ সমানভাবে সুবিধাপ্রাপ্ত হওয়া উচিত। ফ্যামিলি কার্ড নিয়ে কথা উঠছে, সেই ফ্যামিলি কার্ডের যে বক্তব্য, ধরেন নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে আমরা অনেক কথা তর্ক বিতর্ক করেছি, কিন্তু দিন শেষে এই ফ্যামিলি কার্ডের যে পয়সাটা, মানুষ যে সুবিধাটা প্রাপ্য হবে, সেটা তো সাধারণ মানুষের পয়সা যাবে, তাই না? ধরেন আমার মতো মানুষ কষ্ট করে যেই টাকা ইনকাম করি, আপনার মতো মানুষ কষ্ট করে যেই টাকাটা ইনকাম করেন এবং বেতনের টাকাটা থেকে একটা পার্সেন্টেজের ট্যাক্স কেটে নেয়, তাই না? সেই টাকাটা থেকেই তো এই ফ্যামিলি কার্ডের টাকাগুলো যাবে। তাহলে আপনি আমরা সকলেই মিলে কিন্তু কন্ট্রিবিউট করছি বাংলাদেশের সকল সাধারণ মানুষ যারা অভাবগ্রস্ত, যারা নিষ্পেষিত, যাদের আর্থিক সক্ষমতা নাই, তারা যাতে এই সুবিধাগুলো পায়। তো ফ্যামিলি কার্ডের সমালোচনা
করেছি এই পার্সপেক্টিভ থেকে যে দলীয় বিবেচনায় যেন কেউ এই সুবিধা প্রাপ্ত না হয়, কারণ সমস্ত সাধারণ মানুষের টাকা কিন্তু এই ফ্যামিলি কার্ডের প্রণোদনার অংশ। মানে রাষ্ট্রের সুতরাং সমস্ত হিসাব তো- রাষ্ট্রের সমস্ত মানুষ দলগত বিবেচনার বাইরে যারা অ্যাকচুয়ালি যাদের এই জায়গাটায় যাদের ন্যায়ভিত্তিকভাবে বৈষম্যহীনভাবে যাদের প্রয়োজন আছে তারা যাতে ফ্যামিলি কার্ড পায়। এবং একইভাবে প্রধানমন্ত্রী তহবিল থেকে যেই প্রণোদনাগুলো যাবে সেগুলো শুধু উনার দলীয় এমপি না পেয়ে সমস্ত রাজনৈতিক দল, এমনকি রাশেদ ভাইয়ের কনস্টিটিউয়েন্সিতে যারা আছে তারাও যেন পায়, সেইটা ছিল আমাদের দাবি। সেই জায়গা থেকে জনাব সার্জিস আলম এই বক্তব্যটা তুলে ধরেছেন যে এই জায়গাটাতে যেন কোনো বৈষম্যটা না হয়। ওই জিনিসটা রাশেদ ভাই তো ব্যাখ্যা করলেন যে বিরোধী দলীয় যারা আছেন তাদের কনস্টিটিউয়েন্সিতেও এই প্রণোদনাগুলো যাবে না, যাবে না আপা, এটা গিয়েছে, এটা সার্জিস আলম একদম মিথ্যাচার করেছে। আচ্ছা, আপনি চাইলে আমার কাছে প্রমাণ নিতে পারেন। যে সার্কুলার আমি আপনার আপনি কথা চাইলে শুনেছি, ইওনোকে আপনার সামনে আমি ফোন দিব, গতকালকে যে জেনারেল স্যার আসলে সার্কুলার, ইওনোকে। ঠিক আছে, আমি তো আপনার কাছে জানতে চেয়েছি, আপনি তো ব্যাখ্যা করলেন। না, সার্জিস আলম আমরা তো মিথ্যাচার জনগণকে করেছে। সত্যটা তুলে ধরাই আমাদের দায়িত্ব না? ধরেন গতকালকে একটা সার্কুলার আমরা গণমাধ্যমে দেখেছি, কিন্তু ওই সার্কুলারে যেই কজনের নাম ছিল সেটা সরকার দলীয় ব্যক্তিদের নাম, বিরোধী দলীয় এমপিদের নামের সার্কুলারটা গণমাধ্যমে প্রকাশিত হয় নাই। এটা তো আমার আপনার দোষ না। আমি আপনি যদি রাজনীতি করি তাহলে আমাদেরকে গণমাধ্যম যেটুকু দেখায় আমরা তো অতটুকুই দেখে ওইটা নিয়েই কথা বলি, যেটা আমাদের দেখার বাইরে ছিল সেটা নিয়ে তো কথা বলার সুযোগ নাই। সেই জন্যই তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করা। আরেকটা জিনিস রাশেদ ভাই যেটা ভুল বলেছে, আমি এই একটা লাইন বলিনি প্লিজ। বলেছেন যে জামাতের সাথে আমরা জোট করেছি, বিএনপি নাকি জামাতকে বরাদ্দ দিচ্ছে এবং জামাত নাকি এনসিপি কে দিচ্ছে না। মাঝে মাঝে রাশেদ ভাইয়ের কথায় উত্তর দিতে গেলে যেটা মানে বিড়ম্বনা সৃষ্টি হয় যে একটা উত্তর দিতে গেলে তারপর রাশেদ ভাই যে কর্মীরা আছে এটা খুবই একনিষ্ঠ কর্মী, আমরা এখনো এই ধরনের একনিষ্ঠ কর্মী বানাতে পারি নাই। আসলে আমি চাইও না যে আমি এমন কোন একনিষ্ঠ কর্মী বানাই যে আমারই একজন রাজনৈতিক সহকর্মীকে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করবে, সে নারী হোক বা পুরুষ হোক। কিন্তু রাশেদ ভাইয়ের কথাটার উত্তর দিব যখন, তার পরবর্তীতে এখান থেকে বের হইতে রাশেদ ভাইয়ের সহকর্মীরা যারা ওনার নেতারা কর্মীরা আছেন তারা আমাকে অকথ্য নোংরা ভাষায় ট্যাগিং করে গালাগালি করতে থাকবেন এবং যে ভাষায় কথা বলবেন সেটা আমার 14 পুরুষেও কোনোদিন শুনে নাই। এবং এমনও আছে যে আমার মানানের কাছে যে গালি খেতে একটু বলে দেন আপনার যারা আমি না করে, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে উনি এই যে নাম বলেন, দেখি কে অবশ্যই আপনাকে গালি করে। ফেসবুকে আমি স্ক্রিনশট দেখাবো, দেখান প্লিজ, 100 বার দেখাবো, আমি দেখাচ্ছি, আমি বের করে দেখাবো। আপনার দলের কর্মী, আপনি তখন বিএনপি করেন, কিন্তু আপনার সমর্থক বেশিরভাগ তো গণ অধিকার পরিষদের, কারণ আপনি জাস্ট নির্বাচনের 15 দিন আগেও আপনি গণ অধিকারের দায়িত্বে ছিলেন। আমি অবশ্যই দেখাবো, দেখাচ্ছি। আমি জাস্ট এই আপনার এই কথাটা আমি ব্যাখ্যা দিয়ে নিই, বের করতে হবে তো আমাকে, আমি অবশ্যই ব্যাখ্যা ব্রেক দেন এরপরেই দেখাবো। আচ্ছা, জামাতের কাছে বরাদ্দ কেন আসবে? এটা কি ন্যায্যতা হইলো? আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা 6টা আসন পেয়েছি। এইটা যদি হয় তাহলে বিএনপির যে বরাদ্দ সেটা কি শুধু বিএনপির কাছে যাবে? গণ অধিকার পরিষদের যারা বা গণসংহতি আন্দোলনের যারা বা অন্যান্য যেই দলগুলো, যেই রাজনৈতিক দলগুলো এই জোটের সাথে ছিল তাদের কাছে যায় নাই? তাদের এমপিদের নাম উল্লেখিত হয় নাই? এটা কি বিএনপির মাধ্যমে গিয়েছে? এটা বিএনপির মাধ্যমে কেন যাবে? সরকারের যেই এই সংসদে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের যে নির্বাচিত এমপি আছে তাদের কাছে যাবে, এইটা জামাতের কাছে কেন যাবে? এই ধরনের মানে এইটাই তো ধরেন বিএনপি যদি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে আমাদের আগের জোটের যে বন্ধু ছিল এই জোটের বন্ধুর সাথেই আমি সম্পর্ক মেনটেন করব এবং তাদের দিয়ে আমরা এই কাজগুলো করব, কারণ বন্ধুত্ব আমাদের এইভাবে মেনটেন হবে, আমাদের সংসারটা এইভাবে মেনটেন হবে, পুরানো সম্পর্ক আমরা মানুষকে দেখাবো যে নাই কিন্তু আসলে আছে। তাইলে ওই ব্যাখ্যাটা হয়তো রাশেদ ভাই ওইভাবে দিচ্ছেন, কিন্তু আমার জানা মতে আমি দেখেছি যে শেরপুর 1 আসনের যিনি মানে এমপি উনিও তো জামাতের এমপি, উনি কিন্তু বলেছেন, গতকালকে দেখলাম যে এই প্রণোদনা যেইটা এটা উনারা পান নাই, তাহলে উনি তো জামাত করেন, তাহলে কেন এই কথাটা উনি বললেন এটা আমার ঠিক জানা নাই। জামাত পেয়েছে, এনসিপি কে দিচ্ছে না, এই এখতিয়ার জামাতেরও নাই, বিএনপিরও নাই যে জামাতকে দিয়ে এনসিপি বা এনসিপি সমর্থিত কাউকে এই প্রণোদনা দিবে। আমরা যদি ইনফরমেশন পাই যে আমাদের যে নির্বাচিত এলাকা সেই এলাকায় সেই কনস্টিটিউয়েন্সির জন্য এই প্রণোদনা অ্যালটেড হয়েছে, তাহলে অবশ্যই আমাদের এমপিদের মাধ্যমে না, এলাকার যে স্থানীয় যারা আছেন তাদের মাধ্যমে এই প্রণোদনাগুলো ডিস্ট্রিবিউটেড হবে। কাদের মাধ্যমে? শুনেন, এমপিদের দায়িত্ব কি প্রণোদনা ডিস্ট্রিবিউট করা? এটা তো স্থানীয় সরকারের কাজ। তাহলে এমপিরা কেন এটা করবে? আপনি দেখেন আজকে 42টা জায়গায় জেলা পরিষদের
প্রশাসক নিয়োগ হয়েছে, প্রশাসক নিয়োগ হয়েছে, এর এই আগে সিটি প্রত্যেকটা জায়গায়, এর আগে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিএনপি নিজ দলীয় লোকজনকে এই নিয়োগগুলো দিচ্ছে। এই নিয়োগগুলো দেওয়ার যে পরবর্তী ফসল, ধরেন বিএনপি কি যখন আলোচনা করা চুক্তিভিত্তিক হয়, নিয়োগগুলো তো সাধারণত সরকারের আস্থাভাজনদেরই দিয়ে থাকে। হ্যাঁ দুঃখিত, এটা তো আপনি যেটা বলছেন যে সরকার পরিচালনা করতে হলে বিএনপি যেটা ব্যাখ্যা দিচ্ছে যে তাদের নিজ দলীয় আস্থাভাজন লোককে তারা দিবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে ধরেন ইন্টারফেয়ারেন্স, এই লোকাল গভর্নমেন্টের উপর তাদের যে ইন্টারফেয়ারেন্স, যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে চেয়েছিল, প্রশাসক নিয়োগ দিতে চেয়েছিল, তখন কিন্তু বিএনপি এটা নিয়ে বিরাট বিরোধিতা বিরাট করেছে। প্রশ্ন করেছে। কিন্তু আজকে যখন তারা নিজেরা এই কাজটা করছে, তখন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু কোনো দলীয় প্রশাসক নিয়োগের ব্যবস্থা ছিল না, তাই না? আচ্ছা, কিন্তু এই বিএনপি এই কাজটা প্রশ্নটি করছে। নিয়ে আমরা একটু কিন্তু রাশেদ ভাইকে স্থানীয় শুনি। সরকার নির্বাচন হ্যাঁ, আপনি চেয়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছেন রাশেদ ভাই, এই প্রশ্ন যদি একটু আমি তো বলতেন। ভাবছিলাম যে আপনি হয়তো আমাকে আর দিবেনই না, না, আমার তো আমি- একাই 15 মিনিট বললো, না, এবার আমি না, 15 মিনিট আপনি বলি। বললেন, আপনি প্রথমে 15 মিনিট। আমার উপর যে পরিমাণ চড়া না, হলেন, না, একটু ঠিক সময় আছে, না আমি দিলে একবার তো 15 মিনিট মুশকিল। বলবো, আপনি এবার শুনবেন, হ্যাঁ, আপার ব্যাখ্যা বলেন। বিশ্লেষণ হ্যাঁ, সবই আপনাকে আসবে। সময় দেব। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি শুনেছেন কিনা বা নিউজটি পড়েছেন কিনা যে উপদেষ্টা আসিফ ভুইয়ার কুমিল্লা প্রীতি নিলেন 2400 কোটি টাকার প্রকল্প। অন্তর্বর্তী সরকারের সময় এখন এক্স্যাক্টলি, এই প্রকল্পের টাকা কোথায় কি পরিমাণ গিয়েছে? এই প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদারে, সেখানে 338 কোটি টাকা। যখন এই টাকা পয়সাগুলো বরাদ্দ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তখন হাসনাত আবদুল্লাহর এই জবাবদিহিতা কোথায় ছিল? তখন এই সার্জিস আলমের এই বক্তব্য কোথায় ছিল? আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকার, মানে আপনাদের গঠিত সরকার ক্ষমতায় ছিল, লুটে পুটে খেয়েছেন, নিজের এলাকায় বরাদ্দ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার কি এনসিপির? কার সরকার? আমার সরকার ছিল? নির্দলীয় সরকার। আপনার সরকার ছিল? নির্দলীয় আপনি কি সরকার, দাবি করেন জনগণের আপনার সরকার। সরকার ছিল? জনগণের জনগণের সরকার সরকার ছিল, নির্দলীয় সরকার। শুধুমাত্র আমাকে কেন বরাদ্দ দিল না, তাকে কেন বরাদ্দ দিল না, কেন হাসনাত আবদুল্লাহকে 338 কোটি টাকা বরাদ্দ দিল? এখন হাসনাত আবদুল্লাহ নির্বাচনের সময় কি করেছে? বাবা গো, ভাই গো, চাচা গো, খালু গো, এই যে তোমাগো লোকে, মানে কুমিল্লার ভাষায় বলে না যে তোমাগো লোকে 338 কোটি টাকার কাজ এনেছি, আমাকে ভোট দাও, পরবর্তীতে এরকম আবার শত শত কোটি টাকার কাজ আনবো। তো মানুষ তো ওকে এই এত কোটি টাকা, এটা কি যাইতেই ব্যাপার? আপনি বলেন তো, এটা কি যাইতেই ব্যাপার মনে হয়? যাইতেই ব্যাপার আপনার কাছে? তো এত টাকা যে তার এলাকায় নিয়ে গেল, তখন তার জবাবদিহিতা ছিল না যে আমি এই টাকা, এই যে 2400 কোটি টাকা সারা বাংলাদেশে বিলি বন্টন করে দিই? ভাই, আপনি আমার কাছে সাধু সাইজেন না, ঠিক আছে? আপনারা যে কত সাজু, এই যে এই প্রথম আলো পত্রিকার নিউজটা টিভির স্ক্রল একটু দেখান। তো আপা বলছে না যে সব ভাগ করে নিচ্ছে বিএনপি, সব কোথায় বিএনপি ভাগ করেছে। এখন আপনি কি করলেন? মনে করেন যে ওয়েবসাইটে 2টা তালিকা প্রকাশিত হয়েছে, একটা সরকারি দলের, একটা বিরোধী দলের। আপনি পিছনে পড়লেন না, মানে সরকার তো আগে, তারপরে তো বিরোধী দল নাকি? আপনি প্রথম পাতাটা আপনি পোস্ট করলেন, এখন দ্বিতীয় পাতায় কি আছে আপনি দেখাইলেন না জনগণকে বিভ্রান্ত করার জন্য। ওই যে এরকম আছে না আমাদের পবিত্র কোরআন শরীফে যে মদ খাওয়া অবস্থায় বা নেশা করা অবস্থায় নামাজে যেও না, তাই না? এখন ওইটা বাদ দিয়ে দিলেন যে মদ খাওয়া বা নেশা করা অবস্থায়। তো এদের বিষয়টা আসলে এরকম হয়েছে, হ্যাঁ, মানুষকে মানে এটা এমন ভাবে গণমাধ্যম প্রকাশ করেছে। আমি শেষ করি না, এটা গণমাধ্যমের কথা এটা যদি কোন বলি, গণমাধ্যম প্রকাশ করেছে? ওই গণমাধ্যমকে আমি চিনি। এই 2018 সালে আমরা যে সময় আন্দোলন করি, আমাদের সামনে গণমাধ্যমের সৃষ্টি হয়েছে। ওই গণমাধ্যমের কর্মকর্তা কারা আমরা চিনি। ওটা জামাত ব্যাকআপ গণমাধ্যম, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম দুই একটা আচ্ছা। গণমাধ্যম জামাত তৈরি করেছে। আচ্ছা। আমি তো সব গণমাধ্যমের কথা কিন্তু বলছি না। এবং গণমাধ্যমেই নাই গেলাম যে যদি বিরোধী দলীয় এমপিদের জন্য বরাদ্দ হয়ে থাকে, সেটি গণমাধ্যম আগে জানবে না ওই এমপি আগে জানবে? শোনেন আমার কথা। যারা বক্তব্য দিচ্ছে আমার কথা হলো, তারা তো ওই আগে জানবার এমপি, ওই কথা। এমপি তো বিষয়টা আসলে গণমাধ্যম জানে থেকে না। গণমানুষ, ওই সাধারণ এমপি বা গণমানুষ সরকারি দেখবে। দলের যে এমপি সেও জানে না। এখন আচ্ছা। স্বাভাবিকভাবে সরকারি দপ্তর আছে, সেখান থেকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে এইগুলো আসলে এলাকার যারা স্থানীয় প্রশাসন আছে তাদের কাছে এগুলো দেওয়া হয়। এখন এগুলো তো এমপির কাছে আপনার যাবে, তো এমপিকে তো খোঁজখবর রাখতে হবে। উনি মানে বন্টন হয়েছে কি হয়নি খোঁজখবর না পাওয়ার আগে বা না নেওয়ার আগে উনি আগে বলে দিলেন, একটা মন্তব্য করে দিলেন। আচ্ছা। তো আপনি যখন পরবর্তীতে দেখলেন যে তাদেরকেও দেওয়া হয়েছে, এখন সরকারি দল আর বিরোধী দলের তো এইগুলো একসাথে হয় না।
স্বাভাবিকভাবে সরকারি দলের এমপি 215 জন রয়েছে, এই 15টা আলাদা যাবে, আর যারা অপোজিশনে রয়েছে তাদেরটা আলাদা যাবে। এত অস্থির হচ্ছেন কেন? একটু ধৈর্য ধরেন না। আর আপনার যেটি বললেন যে জামাতকে তো দায়িত্ব দেওয়া হয়নি, আর মানে এনসিপির গুলো তারা নেবে। তো এখন কি বলবো, আসলে এলাকায় তো এটাই হচ্ছে, মানুষ যেটা দেখতেছে যে জামাতের কার্যক্রমের সমস্ত কার্যক্রমের সাথে এনসিপি বা অন্যান্য 11 দলীয় জোট। এখন এই ক্ষেত্রে আমিও তো একই জিনিসটা দেখি, আমি কিন্তু আগেই স্পষ্ট করেছি যে লিখিতভাবে এই জোটের কোনো নেতৃত্ব নাই, মানে প্রধানকে। কিন্তু বাংলাদেশের সমস্ত গণমাধ্যম বলেন, জনগণ বলেন, আপনি বলেন, আমি বলেন, সবাই মনে করছে যে জামাত লেড জোট এটা, তাই না? এটা যদি আপনি একটা শিশুকে জিজ্ঞেস করেন। আরেকটু যুক্ত করি, আপাতত মানে কোশ্চেন করেছিলেন জি। নির্বাচনী প্রচারণায় আমরা দেখলাম যে জামাতের আমির কিন্তু জোটের অন্যান্য প্রার্থীদেরকে প্রতীক তুলে দেওয়ার যে ব্যাপারটা সমাবেশে গিয়ে গিয়ে, এই কাজটি আমরা এনসিপি প্রধানকে কিন্তু আহ্বায়ককে কিন্তু দেখিনি যে সে ওই অন্য একটি দলের এবি পার্টির প্রতীকটা তুলে দিয়েছেন বা আমি একটু শেষ করি, আমার বক্তব্য শেষ করি, আপনার বক্তব্য ক্লিয়ার। দেখেন, এখন স্বাভাবিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু নাই, এখন বাংলাদেশে 1 নম্বর দলকে বিএনপি, 2 নম্বর পজিশনে সাংগঠনিক অবস্থার দিক থেকে কে আছে? জামাত ইসলাম, এরপর অন্যান্য দল। এখন যদি এনসিপি জামাত ইসলামের সাথে নির্বাচনে না যেত কি হতো? এনসিপি স্বাভাবিকভাবে তারাও মনে করে যে হয়তো তারা তাদের যে রাজনীতি, নিজস্ব রাজনীতি, এটা থাকতো, কিন্তু হয়তো সংসদীয় রাজনীতিতে তারা পিছিয়ে পড়তো। সৌরভ তুষারের একটি বক্তব্য আমি শুনছিলাম, তিনি এরকমই বলছিলেন যে সংসদীয় রাজনীতি থেকে এনসিপিকে দূরে রাখার জন্য অনেকে বলছে কেন জামাতের সাথে তারা গেল। আবার সৌরভ তুষার কিন্তু এটিও বলেছে যে জামাত ইসলাম কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছে। কিভাবে? ওই তার আসনে আবার আরেকজন মানে বিদ্রোহী প্রার্থী, মানে বিদ্রোহী বা যে প্রার্থী তিনি কিন্তু ছিলেন, তাকে কিন্তু সুযোগ দেননি। তো এই ঘটনাগুলো ঘটেছে। এখন আমি এরকম দুঃখজনক ঘটনা কিন্তু ভাই আপনার সাথেও হয়েছে, আমি তো ওইটাই বলছি, এটা তো ওপেন সিক্রেট। কিন্তু জামাত ইসলাম একটা আদর্শিক দল হিসেবে নিজেদেরকে মনে করে, তারা আবার যদি এরকম রাজনীতি করে সেটা আবার এনসিপির সাথে, সেটা তো দুঃখজনক। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, দেখেন এখন এনসিপির একটা নিজস্ব রাজনীতি ছিল বা সৃষ্টি হয়েছিল, নতুন বন্দোবস্তের রাজনীতি। এখন আপা যেটি আসলে মানে বলার চেষ্টা করলেন, হয়তো বললেন না, আমি একটু বলি। তাদের একজন নেত্রী কিন্তু বলেছে যে এখন যারা অপোজিশনের রাজনীতি সেটা তো এনসিপি করছে, এবং এনসিপি অল্টারনেটিভ প্রপোজাল বলেন, পরিকল্পনা বলেন বা ন্যারেটিভ সৃষ্টি করা বলেন, এই কাজগুলো এনসিপি করছে। এবং তিনি এটিও বলেছেন যে এখন তো আসলে মানে এইটা জামাতকে আপনার লিড দিচ্ছে কিন্তু এনসিপি, এই কথাগুলো তিনি বলেছেন। আমি যে কথা বলি সেটি হলো, এখন জামাতের মুখপাত্র এনসিপিতে কয়েকজন আছে খুব ভালো কথা বলতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, কিন্তু আজকে দেখেন কি হলো জাতীয় সংসদে। আজকে জনাব সালাউদ্দিন আহমেদ যে ভাষায় তিনি আইন সংবিধানকে সামনে এনে তিনি জামাতের আমিরের যে কাউন্টার দিলেন, এখন জামাতের দ্বিতীয় একজন ব্যক্তি দেখান তো এর প্রেক্ষিতে কোনো বক্তব্য দিতে পারে বা দিয়েছে। জামাত তো দীর্ঘ সময় আসলে তারা তো আসলে এই প্রকাশ্য রাজনীতির সাথে ছিল না, এই ডিবেটের সাথে বলেন বা এই বিষয়গুলোর সাথে তারা জড়িত ছিল না। তবে জামাতের মধ্যে কয়েকজন আবার নানান কৌশলে তারা সামনে ছিলেন, কথা বলেছেন, যেমন একজন অ্যাডভোকেট শিশির মনির। আমার কাছে মনে হয় যে জামাত আসলে এই সংসদে এক ধরনের অনভিজ্ঞতায় ভুগতেছে, কি বলবে কি বলবে না, কাকে দিয়ে বলাবে না, ভুল হয়ে যায় কিনা, হ্যাঁ পরবর্তীতে কি হয়, জনগণ কিভাবে কি নেয়, এই নানান সমস্যায় সংকটে ভুগতেছে। এবং এই তথ্যগুলো, এই বক্তব্যগুলো, এই নিউজগুলো কিন্তু আবার আমার দেশ পত্রিকা, যে পত্রিকা জামাতের খুব প্রশংসা করে এবং জামাত ওই পত্রিকার প্রশংসা করে, সেই পত্রিকায় একটা লিড নিউজ হয়েছিল, সেটি হলো যে জামাত ইসলাম তারা আসলে অনভিজ্ঞতায় ভুগতেছে। এবং এইটা যে মিথ্যা না, সেটা তো আজকে আপনি জাতীয় সংসদে দেখলেন। হ্যাঁ, এনসিপির কয়েকজন আছে তারা আই থিঙ্ক ভালো করবে, কিন্তু জামাত ইসলামের ভালো করার মতন আমি কাউকে দেখতেছি না। যেখানে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনে জামাত ইসলামের নেতৃবৃন্দের মুখ কালা হয়ে গেছে, এক সালাউদ্দিন আহমেদকে তারা সামলাইতে পারতেছে না। সেখানে বিএনপির শত শত অভিজ্ঞ এবং সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ সদস্য এরকম তো রয়েছে। তো সেই জায়গায় আসলে আমার কাছে যেটি মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ যে সংকটে ভুগতেছে সেটি হলো যে অপোজিশন আসলে কি পারফরমেন্স করতেছে। একটা ভালো বিরোধী দল বাংলাদেশ কিন্তু পায় নাই। আমি বিএনপির কথা বলবো না, বাংলাদেশ পাইলে আপনার কাছে ভালো বিরোধী দল আমার কাছে এটা মনে হয়। এখন অবশ্যই বাংলাদেশে আপনার সবসময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ তো তারা গণঅভ্যুত্থানে তাদের একটা নেতিবাচক ভূমিকা অপরাধ করেছে, কিন্তু এখন এই মুহূর্তে আমি যেটা মনে করি যে এখন আসলে বাংলাদেশের জনগণ একটা মানে সংকটের মধ্যে ভুগতেছে।
যে বিএনপি কে কাউন্টার দেওয়ার জন্য দল আসলে কোনটি? কাউন্টার দিতে হবে কেন? বিএনপি যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে। কাউন্টার বলতে আমি এটা বোঝাচ্ছি যে অপোজিশন, বিরোধী দল। হ্যাঁ, বিএনপি মনে করেন সরকারি দল। এখন বিএনপি কে যদি বিএনপি যে ভুলভ্রান্তি তো হবে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে মানুষের ভুল হয়, এন্ড সেই জিনিসটা আপনি ধরিয়ে দিবেন, সেইটা তো আর সরকারি দলের এমপি ধরিয়ে দিবে না, তাই না? এখন এটা ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা ব্যাখ্যা বিশ্লেষণ বা বক্তব্যের আলাদা ন্যারেটিভ তৈরি করার জন্য কাজ করবে তো বিরোধী দল। সেই বিরোধী দল তো আসলে বাংলাদেশের জনগণ পায়নি। এখন তাহলে কি করতে হবে? তাহলে বিরোধী দল তৈরি করতে হবে। এখন এনসিপি স্বাভাবিকভাবে নতুন একটি দল, তারা তো ওই পজিশনে এখনই চাইলে যেতে পারবে না, হয়তো 10 বছর পরে 20 বছর পরে হয়তো তারা সেই পজিশনে যেতে পারে। এখন তো অবশ্যই আমি যেটা মনে করি, এখন তো আসলে আওয়ামী লীগের পতনের পরে এখন তো দেশের জনগণ বিরোধী দল পাচ্ছে না। এখন আপনি কি করবেন? এইগুলো আমাদেরকে দেখতে হবে যে সরকারি দল ওকে, তাদের পারফরমেন্স খুব ভালো, কিন্তু বিরোধী দল আসলে হচ্ছে না, পারতেছে না। তো এই সমস্যার মধ্যে কিন্তু মানুষ ভুগতেছে। এবং এই সমস্যার মধ্যে আমরা কতদিন ভুগবো? যদি এই শূন্যতা যদি আসলে আপনার এনসিপি বলেন বা হচ্ছে জামাত ইসলাম বলেন, এই শূন্যতা যদি আসলে তারা না মিটাইতে পারে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ব্যাক করবে। আচ্ছা, আওয়ামী লীগ ব্যাক করবে। যারা আওয়ামী লীগের মধ্যে খারাপ ছিল, যারা অপরাধ করেছে, তাদেরকে বাদ দিয়ে এই শূন্যতা পূরণ করতে পারবে বলে মনে করেন? আমি আগেই বলছি যে আপা হয়তো আমার সাথে একমত হবে যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, আপনি বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্য দিয়ে আপনি বাকিদেরকে রাজনীতি করার সুযোগ দেন। অন্যথায় এই যে মানুষের মধ্যে আফসোস থাকবে, সংসদ এখানে আসলে কিছু হচ্ছে না। মানে এখন তো আপনি হয়তো জনগণ একদলীয় সংসদ বলতেছে না, কিন্তু যখন এই জামাত ইসলাম বা এনসিপি ভালো পারফরমেন্স করতে পারবে না, তখন তো একটা সময় মানুষ ওই টেলিভিশনের দিকে আমি একটু শেষ করে 1 মিনিটে, তখন কিন্তু মানুষ আর টেলিভিশন খুলবে না, যে না এখানে তো আসলে বিরোধী দল কোনো ভূমিকা রাখতে পারতেছে না। তখন এই যে আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হবে, সেটা জামাত ইসলামের এই অনভিজ্ঞতায় ভোগার কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি বলছিলেন যে সারওয়ার তুষারের যে বক্তব্যটি আপনি রাশেদ খান বলছিলেন, এই বক্তব্যের কাউন্টারে জামাতপন্থী বুদ্ধিজীবী বলা যায়, কারণ তিনি নিজেও প্রচার করেন সেভাবে, ব্যারিস্টার শাহরিয়ার কবির। ওনার কি পদ জামাতে? তিনি, আমি বলেছি, তিনি নিজেই প্রচার করেন আমি জামাতপন্থী বুদ্ধিজীবী, টক শোতেও বলেছেন, সেজন্যই কোট করলাম। এবং তিনি বলেছেন যে জামাতের সঙ্গে নির্বাচন করার কারণেই এনসিপি 6টি আসন পেয়েছে। জামাত এনসিপি দ্বারা উপকৃত হয়নি, বরং এনসিপি জামাতের দ্বারা উপকৃত হয়েছে। এবং তিনি একই সঙ্গে আপনাদের এক নারী নেত্রী সামান্তা শারমিন সম্পর্কেও একটি মন্তব্য করেছেন, নিশ্চয়ই শুনেছেন। আপনি যদি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতেন। মজার ব্যাপারটা হচ্ছে এই যে জামাত এনসিপি কে প্রধান, কে গুরুত্বপূর্ণ, কে অগুরুত্বপূর্ণ, কার কথায় চলছে, কে মুখপাত্র না, এই যে একটা এই যে ন্যারেটিভ বিল্ডিং, এইটার মূল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য এই যে বিরোধী রাজনৈতিক মতবাদের যারা আছে, বিরোধী রাজনীতি যারা করছেন, তারা সবাই নাকচ করে দিবেন। কারণ যারা এই কথাগুলো বলছে, তারা আসলে ধরেন শাহরিয়ার কবির সাহেব যেই বিতর্কটা উত্থাপন করলেন, উনি জামাতের দলীয় পদধারী কেউ না, সুতরাং এই বিতর্ক উনাকে দিয়েই সম্ভব। কারণ জামাতের কি অবস্থান এটা উনি জানেন না, আবার এনসিপির কি অবস্থান এই মুহূর্তে সেইটা জানতে হইলেও আপনাকে এনসিপির রাজনীতিটা ভালোভাবে করতে হবে, বা জামাত আর এনসিপির যে রাজনৈতিক অবস্থানটা কি আছে ওই আলোচনার মধ্যে আপনাকে ঢুকতে হবে। আমি এখানে জনগণের সামনে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির রাজনীতিটা করছে, জামাতের রাজনীতি করছে। এনসিপি জামাত কেউ কারো মুখোমুখি রাজনীতি করছে না, কেউ কারো সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হচ্ছে না। জামাতের সিদ্ধান্তটাই নিচ্ছে, এনসিপির সিদ্ধান্তটাই নিচ্ছে। এবং যখন বিরোধী দল হিসেবে সংসদে বিরোধী দলগুলোর মধ্যে নানান দলের পার্ট, তখন হয়তো আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনার সিদ্ধান্তগুলো কেউ কারোর উপর চাপিয়ে দিচ্ছে না। সুতরাং জামাত আর এনসিপির মধ্যে যে এই যে একটা সংকট তৈরি করার চেষ্টা, এই চেষ্টা থেকে বের হয়ে আসতে হবে, কারণ এটা কার্যকর হবে না। কেন জানেন? কারণ ধরেন বিএনপি আর জামাত যখন একসাথে ছিল, সেটা কি বিএনপির সবাই পছন্দ করেছে? করে নাই তো। তাতে কি বিএনপি আর জামাতের জোটে ভাঙন ধরেছে? ধরে নাই। আবার এনসিপি আর জামাতের যে জোট, সেইটা আদর্শিক জোট না। জামাতের কাজ করবে, এনসিপির কাজ করবে। এটা ক্ষমতা ভাগাভাগি জোট। এইটা ক্ষমতায় তো আমরা নাই। ক্ষমতায় যারা ছিল তারা, আমরা তো ক্ষমতায় নাই, যারা ক্ষমতায় ছিল তারা এটা উত্তরটা দিতে পারবে। কারণ জামাতকে নিয়ে ক্ষমতায় তো বিএনপি ছিল। আপনি হয়তো সেই দিনকার ঘটনা মনে করে বলতে পারেন যে সেই সময় ক্ষমতার ভাগাভাগিটা কেমন ছিল। বিরোধী রাজনৈতিক যে জায়গাটা, নির্বাচনী যে জোটটা ছিল, সেই জোটের যে আদর্শর যে জায়গাটা ছিল,
যেই এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলো আমরা কমনলি শেয়ার করি, যে দুর্নীতি নির্বাচনের বিরোধী জোট হলে তো অবস্থান। নির্বাচন শেষ, জোটও শেষ হয়ে যাওয়ার কথা। বলছি এখন তো আমরা বিরোধী রাজনীতিটা করছি। রাশেদ ভাই যেই পার্সপেক্টিভ থেকে বললেন যে উনি যে ন্যারেটিভটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, সেটা মূলত বিএনপি যে কাজটা নির্বাচনের পরবর্তী সময় থেকে করছে সেইটাই উনি স্ট্যাবলিশ করার চেষ্টা করলেন। আওয়ামী লীগের ওনারা পুনর্বাসন করছেন, একেবারে সোজা সপ্তাহ ভাষায় বলছি। উনারা এই যে এনসিপি জামাতকে ছোট করে দেখানো এবং এনসিপি জামাতকে তুচ্ছ করার মাধ্যমে ওনারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা ওনারা করছেন, বলতে বিএনপির কথা বলছেন আপনি? হ্যাঁ, উনি তো বিএনপি করেন আচ্ছা, এখন, হ্যাঁ। তো সেটাই তো বলবো, যে প্রচেষ্টাটা করছেন সেটা তো উনি নিজের বক্তব্যের মাধ্যমেই উনি তুলে ধরলেন যে জামাত আর এনসিপি যদি বিরোধী রাজনীতি করতে না পারে তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। দেখেন, আমরা কনস্ট্রাকটিভ রাজনীতিতে বিশ্বাসী। উনি যে পুরানো রাজনৈতিক মতবাদে বিশ্বাস করেন, সেখানে প্রধান শুধু দুইটা দলই থাকে, একটা প্রধান সরকারি দল আর একটা বিরোধী দল। বাংলাদেশের পার্সপেক্টিভ পরিবর্তন হয়ে গিয়েছে। এই নির্বাচনে এই প্রথমবারের মতো সমস্ত রাজনৈতিক দলগুলো, যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, প্রত্যেকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করেছে। আপনি ভেবে দেখেন, তার মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা অস্তিত্ব আছে এবং সেই রাজনীতিটাই তো করবে। আমরা বিরোধী রাজনীতি করার জন্য এই প্রথমবারের মতো বাংলাদেশে মন্ত্রিসভার বিপরীতে ছায়া মন্ত্রিসভার প্রস্তাবনা করেছি, এবং সারা বাংলাদেশে এই জীবনে যতগুলো মানুষ সংসদীয় অধিবেশন না দেখেছে, গত 2 অধিবেশন সবচেয়ে বেশি দেখেছে। ধন্যবাদ তার কারণ আপনাকে, এইটাই ধন্যবাদ যে রাশেদ জামাত খান, এবং ধন্যবাদ এনসিপি ভালো অ্যাডভোকেট রাজনীতি করতে পারছে। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।